হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, খুব তাড়াতাড়ি দেরি না করে যুক্ত হয়ে যাও। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে কোর্স সম্পর্কে বা কোর্স ফিস, ডিউরেশন, সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান ঠিক কি ছিল। ঠিক সেটা আগের দিন আমি তোমাদের সামনে বলেছিলাম যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কি ছিল, এবং তার পরেরই টপিকটি রয়েছে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। আগে আমি রাজা রামমোহন রায় সম্পর্কে কয়েকটা তথ্য দেব, তারপরে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে তার অবদানটা ঠিক কিরকম ছিল তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু ছিলেন একজন ভারতীয় সংস্কারক, এবং আমরা জানি যে তাকে কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয়। তার পিতার নাম ছিল রমাকান্ত এবং তার মাতার নাম ছিল তারিণী দেবী। এবার এই যে আমাদের রাজা রামমোহন রায়ের যে একটা অবদান গদ্য সাহিত্যে, সেটা কিন্তু তার যে ভূমিকা সেটা কিন্তু অনস্বীকার্য। দেখো, আমরা জানি যে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এবং এর মধ্য দিয়ে আমাদের সমাজে যে মানে বিভিন্ন ধরনের যে প্রথাগুলো ছিল, যে নিয়মগুলো ছিল, বেশ কিছু এরকম ছিল যেগুলো হয়তো সামাজিক বৈষম্যের মধ্যে পড়ে, সেগুলো দূরীকরণের জন্য তিনি চেষ্টা করেছিলেন কিন্তু এককভাবে। এবং এছাড়াও আমরা দেখতে পারি যে সতীদাহ প্রথা যেটা ছিল, সতীদাহ প্রথা বিলুপ্তির দিকে বিলুপ্তি করার জন্য কিন্তু তিনি অপরিসীম চেষ্টা করেছেন, এবং তার যে চেষ্টা সেটা কিন্তু কাজে দিয়েছিল। রাজা রামমোহন রায় তিনি কিন্তু আমাদের সমাজের বিভিন্ন ধরনের জটিলতাকে দূর করার চেষ্টা করেছিলেন। তার পাশাপাশি আমরা দেখতে পারি সামাজিক এবং রাজনৈতিক যে বিভিন্ন ধরনের বৈষম্য সেগুলো তিনি দূরীকরণে সচেষ্ট হয়েছিলেন। এবার রাজা রামমোহন রায়কে আমরা দেখেছিলাম তার পরবর্তী সময়ে যে বাংলা ভাষা ও সাহিত্যের জগতে তার একটা ভূমিকা রয়েছে। ঠিক আছে, রাজা উপাধি পেয়েছিলেন তিনি 1931 খ্রিস্টাব্দে, যেটা না বললেই নয়। আমাদের তখন আমাদের যে মানে রাজা উপাধি পেয়েছিল 1931-এ, সেটা কিন্তু আকবর দিয়েছিলেন, এবং তিনি তাকে এটা সম্মান দিয়েছিলেন রাজা উপাধি দিয়ে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পারি যে বাংলা গদ্য সাহিত্যের জগতে তার হাত ধরে কিন্তু একটা বিরাট অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রবন্ধ বা গদ্য সাহিত্য। তাহলে দেখো যে আমরা আজকে গদ্য রচনার যে কালটা আছে সেটা আগে জেনে নেব, যে তিনি তার যে রচনার যে কালটা, কোন সময়কালের মধ্যে তার গদ্যগুলো তিনি রচনা করেছিলেন। দেখো, 1815 থেকে 1830, 1833-এ কিন্তু তার মৃত্যু হয়েছে। আমি আবারও বলছি, 1833-এ কিন্তু তার মৃত্যু হয়েছে। 1831-এ সে রাজা উপাধি পেয়েছে এবং দ্বিতীয় আকবর শাহর কাছ থেকে। এবং আমরা দেখতে পারি যে তিনি তার যে জন্ম সেটা কিন্তু 1772-এ হচ্ছে, এবং 1815 থেকে 1830 এটা হচ্ছে তার গদ্য রচনার কাল। তো এই সময় প্রথমে একদম সর্বপ্রথম আমরা দেখতে পারি যে মধ্যযুগের মধ্যযুগের যে একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে মানে বেরিয়ে, ঠিক আছে, সেই পরিবেশ থেকে বেরিয়ে আধুনিক যুগের যে জগৎ, আধুনিক যুগের যে আকাশ, সেখানে উঠতে শিখিয়েছিলেন আমাদের কে, রাজা রামমোহন রায়। এবং তিনি ছিলেন সেই সময় আমাদের এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতন। আমরা দেখতে পাই যে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের যে অবদানগুলো রয়েছে, মানে ফোর্ট উইলিয়াম কলেজের যে অন্যান্য যে আমাদের লেখকরা রয়েছে, তারা কিন্তু কোনো মৌলিক সাহিত্যের সূচনা করে যেতে পারেননি, যেটা করেছিলেন আমাদের রাজা রামমোহন রায়। এবং বেশ কিছু রচনা ছিল গদ্য সাহিত্য যেগুলো ছিল অপরিণত এবং মৌলিক নয়। তো এবং সেগুলো কিন্তু পরিণত ভাবে একটা রূপ দিয়েছিলেন আমাদের রাজা রামমোহন রায়। তাহলে দেখো, রাজা রামমোহন রায়ের গদ্য রচনার সময়কাল কত? 1815 থেকে 1830। এবং প্রথম তার যে গ্রন্থটি রয়েছে সেটা হচ্ছে বেদান্ত গ্রন্থ, এবং দ্বিতীয়ত হচ্ছে বেদান্ত সার। দুটোই কিন্তু 1910-এ প্রকাশিত হয়েছে। এরপরে আমরা দেখতে পারি তার গদ্য সাহিত্যে বিতর্কমূলক কিছু গদ্য প্রবন্ধ রয়েছে, যে নামগুলো হচ্ছে ভট্টাচার্যের সহিত বিচার। প্রকাশকালগুলো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, সেগুলো ভালো মতো দেখবে। যেমন 1817-তে ভট্টাচার্যের সহিত বিচার, 1818-তে গোস্বামীর সহিত বিচার, 1820-তে কবিতাকারের সহিত বিচার, 1822-এ চারি প্রশ্নের উত্তর, 1823-এ গুরু পাদুকা। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রাজা রামমোহন রায়ের গদ্য সাহিত্যে বিতর্কমূলক গদ্য সাহিত্য। ঠিক আছে, বিতর্কমূলক গদ্য বা প্রবন্ধ। এরপরে আমরা দেখতে পারি যে কাশীনাথ তর্ক পঞ্চানন, তিনি হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়কে পুরোপুরিভাবে টার্গেট করে একটি গ্রন্থ লিখেছিলেন, এবং তারই উত্তরে, মানে তারই ধরে রাখো যে উত্তর দিতে গিয়ে
তিনি দুটি গ্রন্থ লিখেছিলেন, দুটি গদ্য গ্রন্থ। একটা হচ্ছে পথ্য প্রদান, একটা হচ্ছে কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার। তো আমাদের এখানে যেটা রয়েছে পথ্য প্রদান, সেটা হচ্ছে 1823-এ প্রকাশ লাভ করে, এবং কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার এটা 1826-এ প্রকাশ পায়। এরপর আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে কিছু মানে মন্তব্য করেছিলেন, সেটা না বললেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় গদ্য সাহিত্য সম্পর্কে তিনি বলেছিলেন যে আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন মানে রাজা রামমোহন যা সূত্রপাত করিয়া যান নাই। এই কথাটি তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন। তাহলে রাজা রামমোহন রায় গদ্য সাহিত্যে যে অবদান রয়েছে তা কিন্তু অনস্বীকার্য, এবং তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও পেতাম না। ঠিক আছে, তার হাত ধরে কিন্তু গদ্য সূচনার সূত্রপাত একটা বিশাল আকার ধারণ করেছে, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে আমরা তারই হাত ধরে আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারই হাত ধরে আসছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠিক আছে, এনাদেরকেও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান। এর পরবর্তী টপিকে থাকবে, তারপরে যে টপিকটি রয়েছে বাংলা গদ্য সাহিত্যে, সেটি এর পরের ভিডিওতে থাকবে। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না বা যাদের অসুবিধা হচ্ছে, যদি আরো মানে ডিটেলস তোমাদের কাছে কিছু মানে পুরোপুরি সহজভাবে, আরো সহজভাবে যদি বলার মানে তোমাদের মনে হয় যে বলতে হবে, তাহলে আমাকে বলবে তোমরা কমেন্ট বক্সে, আমি আরো সহজভাবে বলার চেষ্টা করব, যদিও এর থেকে সহজ হয় না। তো চলো, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমি আরেকবার নাম্বারটি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398306। তাহলে চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আসছে নতুন একটা ক্লাস তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে। তো ক্লাসগুলো দেখো, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ।